হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি হাজির হয়েছি আজকে অ্যাডমিশন প্রোগ্রামের হিসাব বিজ্ঞানের নতুন একটি ক্লাসের ভিডিও নিয়ে। আজকের ক্লাসে আমরা যে টপিক নিয়ে কথা বলার চেষ্টা করব সেটি হচ্ছে নগদান বই ও রেওয়া মিল সংক্রান্ত সকল প্রকার আলোচনা। আমরা জেনে এসেছি যে আমাদের মাধ্যমিক পর্যায়ে নগদান বই কিন্তু আমরা 3 ধরনের নগদান বই করে এসেছিলাম। আমাদের মাধ্যমিক লেভেলে আমরা কিন্তু এক ঘোড়া নগদান বই, 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, তারপরে কিন্তু আমরা 3 ঘোড়া নগদান বই পর্যন্ত আমরা শিখে এসেছিলাম। তারপরে আমরা যখন ইন্টারমিডিয়েটে উঠে গেলাম তখন কিন্তু এই নগদান বই হয়ে গেল আরও এক প্রকারের, যেটাকে বলা হচ্ছে খুচরা নগদান বই। আমরা আজকে সকল প্রকার নগদান বই নিয়ে কথা বলবো। খুচরা নগদান বই, তারপর আমরা রেওয়া মিল নিয়ে আলোচনা করব এবং রেওয়া মিলের যে অনিশ্চিত হিসাব নিয়ে আজ কথা বলা যাবে, সেই অনিশ্চিত হিসাব নিয়ে আমরা কথা বলবো। কখন, কোন ক্ষেত্রে, কেন অনিশ্চিত হিসাব হয় এবং অনিশ্চিত হিসাবের অ্যামাউন্ট বড় হলে কি করতে হবে এবং সেই রিলেটেড ইন ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। তো চলো আজকের ক্লাসে এক পলক দেখে নেওয়া যাক যে আমরা কি কি শিখতে যাচ্ছি। আজকের ক্লাসে প্রথমত আমরা যে জিনিসটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে নগদান বই এবং নগদান বইয়ের শ্রেণী বিভাগ। আমরা দেখব যে নগদান বই আগে আমরা জেনে এসেছিলাম 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান বই এবং তার সাথে আমরা এখন দেখার চেষ্টা করব খুচরা নগদান বই কিভাবে কাজ করে এবং খুচরা নগদান বই কয় প্রকার হতে পারে। তারপর আমরা খুচরা নগদান বই নিয়ে ডিটেইলস আলোচনা করব এবং সেখান থেকে আমরা অবজেক্টিভ সলভ করার চেষ্টা করব। তারপর আমরা বারটা কয় প্রকার এবং কিভাবে কাজ করে, কোন বারটা, সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব এবং তারপর আমরা বারটা সংক্রান্ত গাণিতিক সমস্যাও সলভ করার চেষ্টা করব। আমরা বিগত বছরের এই বারটা সংক্রান্ত গাণিতিক সমস্যা অধ্যায়ে এসে আমরা কিন্তু বিগত বছরের প্রিভিয়াস এমসিকিউগুলো সলভ করার চেষ্টা করব, যেখানে ম্যাথ ছিল। ওকে, প্রিভিয়াস এমসিকিউগুলো আমরা কিন্তু সলভ করে ফেলবো এই পার্টটাতে। তারপর আমরা রেওয়া মিল নিয়ে প্রিলিমিনারি কথা বলবো এবং রেওয়া মিল সংক্রান্ত যত প্রকার গাণিতিক সমস্যা আছে সেইগুলো আমরা দেখার চেষ্টা করব এবং তারপর রেওয়া মিলের সীমাবদ্ধতা আছে সেইগুলো নিয়ে আমরা থিওরিটিক্যাল আলোচনা করব। এইখানটাতে কিছু থিওরি নিয়ে আলোচনা করব। তারপর আমরা দেখার চেষ্টা করব যে রেওয়া মিলে যদি একটা পাশে কম থাকে এবং আরও একটা পাশে যদি বেশি থাকে তাহলে অনিশ্চিত হিসাব কত টাকা হবে এবং অনিশ্চিত হিসাবের পরিমাণ নিয়ে আমরা কিন্তু একটু ম্যাথমেটিক্যালি বা নিউমেরিক্যাল আলোচনা করার চেষ্টা করব। বরাবরের মতোই আমি তোমাদের সাথে থাকব মোহাম্মদ আজিজুর রহমান সজল, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে আমি আমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করছি। চলে যাচ্ছি আজকের ক্লাসের প্রথম টপিকে। এ পর্যায়ে আমরা নগদান বই নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু জানি যে নগদান বইতে কিন্তু আমরা আমাদের নগদ টাকার জেরের হিসাব রেখে থাকি। নগদান বইকে কিন্তু এক হিসেবে খতিয়ানের মতো বলা যেতে পারে এবং সাথে সাথে সেটা জাবেদারও কাজ করে। তার মানে নগদান বইকে কিন্তু আমরা বলতে পারি যে এটা জাবেদা এবং খতিয়ান উভয়ই, জাবেদা ও খতিয়ান উভয়ের কাজ করে থাকে কোন বই, আমরা বলবো নগদান বই। এখন এই নগদান বইয়ে কিন্তু 2টা পাশ থাকে, একটাকে বলা হচ্ছে ডেবিট পাশ এবং আরেকটাকে বলা হচ্ছে ক্রেডিট পাশ। ডেবিট পাশে কিন্তু আমরা নগদ প্রাপ্তি লিখে থাকি, যেখানে নগদ প্রাপ্তি থাকে। ওকে, এবং এই ক্রেডিট পাশটাতে কিন্তু আমরা নগদ প্রদান লিখে থাকি এবং হিসাবকাল শেষে কিন্তু এখানে আমরা একটা ব্যালেন্স বিডি নামে অ্যাকাউন্ট চলে আসে। ওকে, ব্যালেন্স বিডি নামে একটা অ্যাকাউন্ট চলে আসে, যেটাকে আমরা বলছি আমাদের নগদান বইয়ের জের। তার মানে আমরা বলতে পারি যে নগদ প্রাপ্তি থেকে কখনোই নগদ প্রদান বেশি হতে পারবে না। যদি বলা হয় কখনো যে নগদান বইতে ব্যালেন্স আছে, ক্রেডিট ব্যালেন্স আছে 200 টাকা, যদি বলা হয় যে নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স 200 টাকা, তখন কিন্তু আমরা ব্যাপারটাকে স্বাভাবিকভাবে ধরে নিতে পারবো না, বিকজ কখনোই কিন্তু নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান বেশি হয় না।
তার মানে আমার কাছে যদি নগদ টাকা নাই থাকে তাহলে কিভাবে আমি নগদ টাকা 200 টাকা বেশি প্রদান করে দিব। দ্যাট ইজ ওয়াই যদি আমাদের প্রশ্ন করা হয় যে নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স 200 টাকা, এটা কি হতে পারে, আমরা বলবো যে না, এই ধরনের কোনো লেনদেন হতে পারে না, নগদান বইয়ের ক্রেডিট ব্যালেন্স হতে পারে না। রিজন যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান কখনোই বেশি হতে পারে না। এই ছিল নগদান বইয়ের প্রাথমিক আলোচনা। তারপরে কিন্তু আমরা নগদান বই দেখে থাকি। এখানটাতে যে নগদান বইয়ের আমরা উদাহরণ দিয়েছি, এই ঘরটাতে শুধু নগদ টাকা লিপিবদ্ধ করা হয়, নগদ টাকা লিপিবদ্ধ করা হয়, এই ঘরটাতেও নগদ টাকা লিপিবদ্ধ করা হয়। যেই নগদান বইতে একটা নগদ টাকার ঘর আছে বা শুধুমাত্র একটাই টাকার ঘর আছে, সেই নগদান বইকে কিন্তু আমরা বলবো এক ঘরা নগদা, এক ঘরা নগদান বই। ওকে, এক ঘরা নগদান বই। ওকে, আমরা লিখে ফেলছি এটা, এক ঘরা নগদান বই। এই এক ঘরা নগদান বইয়ে টাকার ঘর একটা, এর জন্য কিন্তু আমরা বলছি যে এটাকে এক ঘরা নগদান বই। কিন্তু এরকম হতে পারে যে কোনো নগদান বইতে আমরা নগদ টাকার হিসাব রাখার পাশাপাশি ব্যাংকের টাকার হিসাব রাখারও ব্যবস্থা করছি। সেক্ষেত্রে কিন্তু নগদের কলামের পাশাপাশি কিন্তু আরও একটা কলাম হবে যেটাকে বলা হচ্ছে ব্যাংকের কলাম। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে যখন নগদান বইয়ে টাকার কলাম থাকবে নগদ কলামের পাশাপাশি ব্যাংকের কলাম, তখন কিন্তু আমরা বলবো সেটাকে দুই ঘরা নগদান বই। তার মানে এটাকে আমরা বলবো নগদ টাকার বই এবং এটাকে আমরা বলবো ব্যাংকের টাকার বই। তাহলে এটা হচ্ছে নগদ আর এটাকে আমরা বলছি ব্যাংক। তাহলে যেহেতু এখানে টাকার পরিমাণ রাখার জন্য দুটো ঘর ব্যবহার করা হচ্ছে, এটাকে কিন্তু আমরা বলতে পারি দুই ঘরা নগদান বই, দুই ঘরা নগদান বই। ওকে, তারপর আমরা কিন্তু দেখে থাকি যে টাকার পরিমাণ রাখার জন্য কিন্তু বাট্টার টাকা সংরক্ষণ করার জন্য কিন্তু তিনটা ঘর রাখা হয়। একটা হচ্ছে ব্যাংকের, একটা হচ্ছে নগদ টাকার এবং আরও একটা হচ্ছে বাট্টার টাকার। এই যে তিনটা ঘর যখন রাখা হয়, একটাকে আমরা বলছি বাট্টা, বাট্টার টাকা, তারপর যখন বলা হচ্ছে নগদ টাকা, তারপর ব্যাংকের টাকা। তাহলে এই যে তিনটা টাকার ঘর যখন রাখা হয় নগদান বইতে, তখন কিন্তু আমরা সেই নগদান বইকে খুব সহজেই বলতে পারি তিন ঘরা নগদান বই। ওকে, তিন ঘরা নগদান বই। তাহলে আমরা কিন্তু দেখে ফেললাম যে যখন আমরা দেখব যে টাকার পরিমাণ শুধু নগদ টাকা রাখার জন্য একটা ঘর দেওয়া আছে নগদান বইতে, সেটাকে বলা হচ্ছে এক ঘরা নগদান বই। যখন নগদের সাথে সাথে ব্যাংকের টাকা রাখার জন্য একটা ঘর দেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে যে দুই ঘরা নগদান বই। যখন নগদ টাকা, ব্যাংকের টাকা এবং বাট্টার টাকা সংরক্ষণ করার জন্য নগদান বইতে আলাদা আলাদা কলাম থাকছে, তখন কিন্তু সেটাকে আমরা বলছি তিন ঘরা নগদান বই। এছাড়াও কিন্তু আরেক প্রকারের নগদান বই আমরা এখন দেখার চেষ্টা করব, যেটা আমরা ইন্টারমিডিয়েটে উঠে এসে দেখেছিলাম। সেটা হচ্ছে খুচরা নগদান বই। খুচরা নগদান বই, খুচরা নগদান বইতে খুচরা নগদান বইতে কিন্তু শুধুমাত্র খুচরা নগদ খরচগুলো সংরক্ষণ করা হয়ে থাকে। তাহলে আমরা যদি বলি যে খুচরা নগদান বই কেন সংরক্ষণ করা হয়, তাহলে কিন্তু আমরা খুব সহজেই অ্যান্সার করে দিতে পারবো। খুচরা খরচ সরবরাহ করার জন্য যে নগদান বই বা নগদ হিসাবের বই রাখা হয়, সেটাকে কিন্তু বলা হয় খুচরা নগদান বই। তাহলে খুচরা নগদান বইয়ের মধ্যে কিন্তু আমরা শুধুমাত্র খুচরা যে নগদ খরচগুলো আছে এবং খুচরা যে আয় আছে সেগুলো দেখানোর চেষ্টা করি। তার মানে খুচরা নগদান বই নিয়ে যখন আমরা আলোচনা করতে যাব, তখন কিন্তু সেই খুচরা নগদান বইয়ে আমরা শুধুমাত্র খুচরা এবং ছোট ছোট ব্যয়গুলোকে নগদান বইতে খরচ হিসেবে দেখানোর চেষ্টা করব। কিন্তু বড় ধরনের খরচ, যেমন আমরা বলতে পারি যে আসবাবপত্র ক্রয়, আলমারি ক্রয়, কম্পিউটার ক্রয়, বড় কোনো দালান কোঠা ক্রয়, এই ধরনের বড় বড় সম্পত্তি বা মূলধন জাতীয় হিসাবগুলোর খরচ বা মূলধন জাতীয় খরচগুলো কিন্তু আমরা খুচরা নগদান বই থেকে
মানে খুচরা নগদান বই থেকে কিন্তু আমরা সেটাকে খরচ হিসেবে দেখাতে পারবো না। তার মানে যখন আমরা খুচরা নগদান বই সংরক্ষণ করব তখন বলেই দেওয়া আছে যে এখানে আমরা শুধুমাত্র খুচরা খরচগুলোর জন্য ব্যয় বা খরচ হিসেবে দেখাতে পারবো বা প্রদান হিসেবে দেখাতে পারবো। এখন খুচরা নগদান বই আমাদের যদি প্রশ্ন আসে যে খুচরা নগদান বই কি এই নগদান বই থেকে আলাদা, আমাদের কথা হচ্ছে যে নগদান বই সংরক্ষণ করে মেইন ক্যাশিয়ার বা কোম্পানির যে প্রধান যে ক্যাশিয়ার আছে সেই ক্যাশিয়ার কিন্তু এই খুচরা নগদান বই সংরক্ষণ করে। কিন্তু এই মেইন ক্যাশিয়ার যখন একজন পেটি ক্যাশিয়ারকে দায়িত্ব দেয় যে তুমি খুচরা খরচগুলো সংরক্ষণ করবে, তখন কিন্তু এই পেটি ক্যাশিয়ার যে নগদান বই রাখে সেটাকে বলা হচ্ছে খুচরা নগদান বই। তাহলে আমরা বলবো যে এই খুচরা নগদান বই কে পরিচালনা করে? আমরা বলার চেষ্টা করব যে খুচরা নগদান বই পরিচালনা করার চেষ্টা করে হচ্ছে পেটি ক্যাশিয়ার। ওকে, তাহলে আমরা বলবো পেটি ক্যাশিয়ার কি পরিচালনা করে? আমরা বলবো খুচরা নগদান বই। ওকে, তাহলে খুচরা নগদান বই কে পরিচালনা করে? আমরা কিন্তু বলবো খুব সহজেই যে পেটি ক্যাশিয়ার হচ্ছে খুচরা নগদান বই সংরক্ষণ করে থাকে। আমরা পরবর্তী স্লাইডে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে নগদান বইয়ের শ্রেণী বিভাগ করে দেওয়া আছে। এখানটাতে বলে দেওয়া আছে যে 1 ঘরা নগদান বই আছে, 2 ঘরা নগদান বই আছে, 3 ঘরা নগদান বই আছে। এই নগদান বইগুলোতে যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে কখনোই কিন্তু অনগদ লেনদেন নগদান বইতে কিন্তু আমরা নিয়ে আসি না। যেমন বলা হলো যে ধারে পণ্য ক্রয়, আমরা যদি বলি ধারে পণ্য ক্রয় তাহলে কিন্তু এখানে কোনো নগদ দান হিসাবই আসলো না, ধারে পণ্য ক্রয়। এর ফলে কিন্তু জাবেদাটা হচ্ছে এরকম যে ক্রয় হিসাব এবং বলা হচ্ছে প্রদেয় হিসাব। এখানে কিন্তু নগদান হিসাব নাই, দ্যাট ইজ ওয়াই আমরা কিন্তু এটাকে নগদান বইতে নিয়ে আসতে পারছি না। তাহলে আমরা বলবো কোনো প্রকার অনগদ লেনদেন যেটা কিনা নগদ টাকায় হয়নি, প্রাপ্তি বা প্রদান হয়নি, সেটাকে আমরা নগদান বইতে নিয়ে আসতে পারবো না। তারপর বলা হচ্ছে নগদান বইতে ডেবিট পাশে নগদ প্রাপ্তি লিপিবদ্ধ করা হয়, যে জিনিসটা আমি একটু আগে বলে আসলাম যে তারপর বলা হচ্ছে নগদান বইতে ক্রেডিট পাশে নগদ প্রদান লিপিবদ্ধ করা হয়। তাহলে নগদান বইয়ের ডেবিট পাশ মানে হচ্ছে নগদ প্রাপ্তি এবং নগদান বইয়ের ক্রেডিট পাশ মানে হচ্ছে নগদ প্রদান। তারপর বলা হচ্ছে যে নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান কখনোই বেশি হবে না। তাহলে এটাও কিন্তু খুব সহজ কথা। তার মানে আমি যদি বলি আমার খরচ হয়েছে 1200 টাকা কিন্তু আমার কাছে নগদ ছিল 10,000 টাকা, তাহলে আমরা যদি বলি নগদ খরচ হয়েছে 12,000 টাকা এবং আমার কাছে নগদ টাকা ছিল 10,000 টাকা, তাহলে 10,000 টাকা যদি আমার কাছে নগদ থাকে আমি কি নগদ 12,000 টাকা কখনো খরচ করতে পারবো? অ্যান্সার হচ্ছে যে না, আমি কখনোই, আমার কাছে 10,000 টাকা নগদ আছে, আমি 12,000 টাকা নগদ খরচ করতে পারবো না। তাহলে এখানে সেই কথাটাই বলা হচ্ছে যে নগদ প্রাপ্তি থেকে নগদ প্রদান কখনোই বেশি হবে না। বা যেহেতু আমরা বলছি যে এই নগদ প্রদান হচ্ছে ক্রেডিট পাশে থাকে নগদ প্রদান, তার মানে বলা হচ্ছে নগদান বইতে কখনো ক্রেডিট জের হবে না। তার মানে এখানে আমরা খুব সহজেই কনক্লুড করে ফেলতে পারি যে নগদান বইতে নগদ প্রদানের জের কখনোই হবে না, বা নগদ প্রদানের জের বা ক্রেডিট জের কখনোই হবে না। তারপর কিন্তু আমরা বলেছিলাম যে নগদান বই জাবেদা এবং খতিয়ান উভয়েরই কাজ করে থাকে। তারপর বলা হচ্ছে যে নগদান হিসাব এবং নগদান বইয়ের মধ্যে যদি আমরা একটা পার্থক্য ধরি, নগদান, এইখানে এই নগদান শব্দটার পরে বই শব্দটা ব্যবহার করা হয়েছে এবং আমরা যখন খতিয়ান করতে যাব তখন কিন্তু নগদান শব্দটার পরে এই হিসাব শব্দটা ব্যবহার করা হয়েছে। যখন আমরা দেখব নগদান শব্দটার পরে হিসাব আছে তখন কিন্তু আমরা বলবো সেটা হচ্ছে একটা খতিয়ান হিসাব, আর যখন দেখব নগদান বই তখন কিন্তু আমরা সেটাকে স্বাভাবিকভাবে নগদান বই হিসেবেই ধরে নিব। তার মানে যখনই নগদান হিসাব আসবে আমরা কিন্তু নগদান হিসাবকে কখনোই নগদান বই মনে করব না। নগদান হিসাব মানে হচ্ছে হিসাব শব্দটার কারণে সেটা হয়ে যাচ্ছে খতিয়ান।
তারপরে আমরা দেখার চেষ্টা করব যে খুচরা নগদান বই। আমি কিন্তু একটু আগে আলোচনা করে এসেছিলাম যে খুচরা নগদান বইতে আমরা যে কাজটা করে থাকি সেটা হচ্ছে যে আমরা খুচরা খরচগুলো সংরক্ষণ করে থাকি। তার মানে খুচরা খরচ, ফর এক্সাম্পল আমরা বলতে পারি মণিহারি ক্রয়, তারপর পেপার, তারপর বলা হচ্ছে পেন, তারপর বলা হচ্ছে যে স্টাপলার, মণিহারি, এই ধরনের যে টুকটাক ছোট খুচরা খরচ আছে, যাতায়াত ভাতা বা যাতায়াতের ভাড়া, তারপর বলা হচ্ছে যে আপ্যায়ন খরচ, এই ধরনের ছোটোখাটো খুচরা যে খরচগুলো আছে সেই খরচগুলো যখন আমরা নির্বাহ করি, সেই নির্বাহ করা খরচগুলো কিন্তু আমরা খুচরা নগদান বইতে প্রদর্শন করার চেষ্টা করি। তাহলে যখন বলা হচ্ছে যে খুচরা নগদান বই থেকে হচ্ছে যে আমরা সাধারণভাবে খুচরা নগদান বই একটা করে থাকি, আবার আরেকটা পদ্ধতিতে আমরা খুচরা নগদান বই করে থাকি যেটাকে বলা হয় অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বই। ঠিক আছে, তাহলে অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বই, তাহলে এই দুইটাই কিন্তু খুচরা নগদান বই। তাহলে একটা হচ্ছে অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বই, আরেকটা হচ্ছে সাধারণ খুচরা নগদান বই। তাহলে আমরা যদি দুইটার পার্থক্য দেখার চেষ্টা করি তাহলে কিন্তু আমরা খুব সহজে বলতে পারি যে খুচরা নগদান বইতে মাসের শুরুতে ধরা হলো যে পেটি ক্যাশিয়ারের কাছে আসে 1000 টাকা, সারা মাসে হচ্ছে যে সারা মাসে খরচ করা হলো এবং খরচ করার পরে দেখা গেল যে 750 টাকা টোটাল খরচ হয়েছে। এবং খুচরা নগদান বইতে মাসের শেষে যে জের থাকবে হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে সাধারণ খুচরা নগদান বইয়ের একটা উদাহরণ। কিন্তু যদি আমরা বলি অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বই, তাহলে এখানে যদি পেটি ক্যাশিয়ারকে 1000 টাকা দেওয়া হয় এবং সারা মাসে অনেক খরচ হওয়ার পরে দেখলো যে 750 টাকা খরচ হয়েছে এবং এখানে বলা হচ্ছে তাহলে জের আছে কত, 250 টাকা জের আছে। এখন এই 250 টাকা জের আছে, এটার সাথে কত টাকা প্রদান করলে আগের জেরের মতো হবে, 1000 টাকা জের হবে, তখন বলা হবে যে যেই টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা আবার খুচরা ক্যাশিয়ারকে প্রদান করে দেওয়া হবে, যাতে 750 টাকা থাকবে এবং সব সময় জের হবে 1000 টাকা। তার মানে এইটাকে বলা হচ্ছে অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বই। অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বইতে কিন্তু বলা হচ্ছে যে বছরের শুরুতে যে জের থাকবে বছর বলছি কেন, আমরা বলবো মাস, ঠিক আছে, কারণ খুচরা খরচগুলো সারা মাসের জন্য সরবরাহ করা হয়ে থাকে। তার মানে খুচরা নগদান বই কিন্তু সারা বছরের জন্য পরিচালনা করা হয় না, সাধারণত সারা মাসের খুচরা খরচগুলো নির্বাহ করার জন্য খুচরা নগদান বই সংরক্ষণ করা হয়। এখানে যদি মাসের শুরুতে 1000 টাকা পেটি ক্যাশিয়ারকে দেওয়া হয় এবং সারা মাসে যদি খরচ হয় 750 টাকা, তারপরে কিন্তু আমরা এখানে দেখতে পারি যে আমার জের রয়ে গেছে মাস শেষে 250 টাকা এবং এই 250 টাকার সাথে সারা মাসে যা খরচ করা হয়েছে তা কিন্তু মাসের শেষেই প্রদান করে দিয়ে দেওয়া হবে, যাতে করে মাসের শেষের জের বা পরবর্তী মাসের শুরুতে জের থাকে আগের মতোই 1000 টাকা। তাহলে এইটাকেই বলা হচ্ছে অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বই। আমরা এই অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বই নিয়ে আলোচনা করে এখান থেকে কিছু থিওরিটিক্যাল জিনিসও জানার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বইতে কিন্তু সাধারণত আমরা খুচরা খরচ নির্বাহ করে থাকি। এইখান থেকে কিন্তু বা এইটার টাকা দিয়ে কিন্তু সম্পত্তি ক্রয় করা হয় না, তার মানে খুচরা খরচ নির্বাহ করা হয়। তারপর বলা হচ্ছে মাসিক ভিত্তিতে পরিচালনা করা হয়। যদি বলা হয় যে হিসাবকাল মাসিক ভিত্তিতে বা ওইরকম কিছু কিনা, আমরা হিসাবকাল নিয়ে আলোচনায় যাব না, আমরা জাস্ট সিম্পলি বলার চেষ্টা করব যে অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বই বা সাধারণত খুচরা নগদান বই মাসিক ভিত্তিতে পরিচালনা করা হয়, বাৎসরিক ভিত্তিতে না। তারপর বলা হচ্ছে যে সম্পত্তি ক্রয় করে না, যেটা এখানে বলা হচ্ছে খুবই ক্লিয়ার কথা যে কোনো প্রকার সম্পত্তি খুচরা নগদান বই দ্বারা সংরক্ষণ করা হয় না, সম্পত্তি ক্রয়ের হিসাব। তারপর বলা হচ্ছে অগ্রদত্ত ভিত্তিতে পরিচালনা করা হয়ে থাকে। তাহলে অগ্রদত্ত ভিত্তিতে পরিচালনা করা হয়ে থাকে অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বই, ঠিক আছে। তাহলে এই অগ্রদত্ত খুচরা নগদান বই কিন্তু অগ্রদত্ত ভিত্তিতে পরিচালনা করা হয়ে থাকে। আমরা যদি অগ্রদত্ত ভিত্তির ব্যাপারটা একটু ক্লিয়ারলি দেখার চেষ্টা করি, এখানে আমরা দেখতে পাচ্ছি মাসের শুরুতে একটা জের দিয়ে দেওয়া আছে
মাসের শুরুতে পেটি ক্যাশিয়ারকে এই জেডটা দেওয়া হলো, তাহলে এই পেটি ক্যাশিয়ার যদি তার কাছে যদি থাকে যে 1000 টাকা, তার কাছে যদি 1000 টাকা থাকে, তাহলে সে সারা মাসে সেই 1000 টাকাকে কিন্তু খরচ করতে চাইবে। ওকে, তাহলে সে সারা মাসে খরচ করলো 620 টাকা। তাহলে সারা মাসে সে খরচ করলো 620 টাকা। 620 টাকা খরচ করার পরে তার কাছে কিন্তু মাসের শেষে জমা আছে 380 টাকা। তাহলে এই যে 380 টাকা তার কাছে এখন জমা আছে, তাকে কিন্তু এখন এই ক্যাশিয়ারকে কিন্তু জমা দিয়ে দেওয়া হবে। সারা মাসের যেই টাকাটা খরচ হয়েছে সেই টাকাটা তাকে প্রদান করে দিয়ে দেওয়া হবে। তাহলে 380 টাকা আর 620 টাকা দুইটাকে যোগ করে কিন্তু আমরা মাসের শেষের জের বা মাসের শুরুর জের হচ্ছে যে আবার পেয়ে যাচ্ছি 1000 টাকা। তার মানে আমরা বলতে পারি মাসের শুরুতে যে জেরটা দেওয়া হবে সেই জেরটাই অলওয়েজ মাসের শুরুতে থাকবে। তার মানে যত টাকা খরচ হবে সেই টাকাটা আবার পেটি ক্যাশিয়ারকে দিয়ে দেওয়া হবে অগ্রপ্রদত্ত ভিত্তিতে, এবং তারপরে জেরটা কিন্তু সেম আগের মতোই হয়ে যাবে। এটাই হচ্ছে যে অগ্রদত্ত ভিত্তিতে খুচরা নগদান বইয়ের কনসেপ্ট। আমরা কিছু কোয়েশ্চেন দেখার চেষ্টা করব এই পর্যায়ে, যাতে করে এই নগদান বই রিলেটেড যত কনসেপচুয়াল ইস্যুজ আছে আমরা সেগুলো নিয়ে খুব ভালোভাবে ডিল করে ফেলতে পারি। আমরা প্রথম যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু বলা আছে যে নগদান বইয়ের নগদ কলামের ক্রেডিট অংশে 200 টাকার জের থাকলে। তাহলে এখানে কিন্তু আমরা খুব সহজেই একটু আগে পড়ে আসলাম যে নগদান বইয়ের ক্রেডিট অংশে 200 টাকার জের, ক্রেডিট অংশে 200 টাকার জের। তার মানে ক্রেডিট মানে হচ্ছে নগদ প্রদানের জের 200 টাকা, নগদ প্রদানের জের হচ্ছে 200 টাকা। তার মানে আমরা কি বলতে পারি যে আমার কাছে নগদ টাকা ছিল ফর এক্সাম্পল 1000 টাকা, এবং আমার কাছে নগদ টাকা ছিল 1000 টাকা এবং আমি নগদ প্রদান করেছি 1200 টাকা। তাহলে কি আমি বলতে পারি যে আমার কাছে 1000 টাকা নগদ আছে কিন্তু আমি নগদ খরচ করে ফেলছি 1200 টাকা? তাহলে এটা তো ভুল আছে। তার মানে নগদান বইতে কখনো ক্রেডিট জের হতে পারে না। যদি ক্রেডিট জের দেখায় তাহলে আমরা ধরে নিব যে হিসাবরক্ষক ভুল করেছে। তাহলে আমরা আমাদের অ্যান্সার দিব এখানে যে হিসাবরক্ষক ভুল করেছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে নগদান বইতে কখনো ক্রেডিট জের হয় না। আমরা যদি তারপরও যদি পেয়ে যাই যে নগদান বইতে ক্রেডিট জের দেওয়া আছে 200 টাকা, তখন কিন্তু আমরা বলবো যে হিসাবরক্ষক কিন্তু ভুল করেছে, ভুল করে ক্রেডিট জের দিয়ে দিয়েছে 200 টাকা। তারপরে আমরা দেখতে পাচ্ছি নিচের কোন আইটেমটি সাধারণত খুচরা নগদান বই থেকে পরিশোধ করা হয় না। আমরা কিন্তু জেনে এসেছি যে খুচরা নগদান বই থেকে কিন্তু শুধুমাত্র খুচরা খরচগুলো সরবরাহ করা হয়ে থাকে। কোনো প্রকার সম্পত্তি ক্রয়ের জন্য কিন্তু খুচরা নগদান বই থেকে খরচ দেখানো হয় না। তাহলে আমরা খুব সহজেই কিন্তু বলে ফেলতে পারি যে এখানে আমরা দেখব যে কোনো সম্পদ আছে কিনা। ডাক মাশুল একটা খুচরা খরচ, এটা খুচরা নগদান বই থেকে সরবরাহ করা হয়। অফিস সরবরাহ, অফিসের আসবাবপত্র সংযোজন, ডাক বাক্সের হচ্ছে ভাড়া। আমরা কিন্তু তাহলে খুব সহজেই বলে ফেলতে পারি এখানে যে অফিসের আসবাবপত্র সংরক্ষণ হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে অফিস সরবরাহ বলতে কিন্তু আমরা মণিহারি বুঝে থাকি। ওকে, মণিহারি বুঝে থাকবো। তাহলে কিন্তু মণিহারিও খুচরা খরচ থেকে সরবরাহ করা হয়। ডাক বক্সের ভাড়া বা এটাকে আমরা বলতে ডাক টিকিট খরচ, ডাক টিকিট খরচ কিন্তু আমরা খুচরা খরচের মধ্যে ফেলতে পারি। কিন্তু আসবাবপত্র সংযোজন মানে নতুন করে আসবাবপত্র নিয়ে আসা, সেটা কিন্তু কোনো খুচরা খরচের কাতারে পড়বে না। আমরা কিন্তু সেটাকে বলার চেষ্টা করব যে এটা হচ্ছে যে একটা সম্পত্তি ক্রয়, তার মানে এইটা খুচরা নগদান হতে পরিশোধ করা হয় না। আমরা এখন বাট্টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা বাট্টা নিয়ে আলোচনার প্রথমে কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করব যে বাট্টা রিয়েল লাইফে কত প্রকার হয়ে থাকে। বাট্টা কিন্তু আমরা সাধারণত দেখে থাকি
যে দুই প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, আমরা কিন্তু বাট্টা দুই প্রকারের বাট্টা দেখে থাকি। আমরা প্রথম প্রকারের উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। আমরা যদি কোনো বইয়ের দোকানে যাই তখন কিন্তু দেখি যে বইয়ের মূল্য, বইয়ের মোড়কে যে মূল্য দেওয়া আছে, বইয়ের মোড়কের মূল্য দেওয়া আছে ফর এক্সাম্পল 500 টাকা। এবং আমরা যদি সেই মামাকে বলি যে মামা কত রাখবা, তখন কিন্তু মামা বলতেছে যে মামা 300 টাকা দিয়েন। তখন কিন্তু মামা আমাকে 200 টাকা ছাড় দিয়ে দিল। তাহলে আমি পণ্য ক্রয় করার সময় কিন্তু একটা ছাড় পেয়ে গেলাম। এই ধরনের বাট্টাকে কিন্তু আমরা বলবো কারবারি বাট্টা। ওকে, কারবারি বাট্টা। ফাইন। তাহলে আমরা যখন কোনো পণ্য ক্রয় করতে যাই, এখানে দেখাচ্ছে যে এই বইটার মোড়কের মূল্য হচ্ছে 500 টাকা, কিন্তু আমার কাছে যখন আমি মামার কাছে জিজ্ঞেস করলাম যে মামা কত টাকা রাখবা, তখন কিন্তু মামা বলতেছে যে মামা ঠিক আছে 300 টাকা দেন। তখন কিন্তু আমি 200 টাকা ছাড় পেয়ে গেলাম। তাহলে 200 টাকা যদি আমি ছাড় পেয়ে যাই, তাহলে কিন্তু আমি এখানে ডিসকাউন্ট পেয়ে গেলাম 40%। তাহলে এইটা কিন্তু যে ছাড় দেওয়া হয়েছে পণ্য ক্রয় বিক্রয় করতে, যে সেই ধরনের বাট্টাকে কিন্তু আমরা বলার চেষ্টা করব কারবারি বাট্টা। আমরা আরও এক প্রকারের বাট্টা রিয়েল লাইফে দেখে থাকি, সেটাকে আমরা দেখার চেষ্টা করব কীরকম। ধরো তুমি তোমার বন্ধুর কাছে টাকা পাও। ওকে, তোমার বন্ধুর কাছে টাকা পাও 500 টাকা। তোমার বন্ধুর কাছে টাকা পাওনা হচ্ছে তোমার 500 টাকা। ওকে, এখন তুমি তোমার বন্ধুর কাছে টাকা পাইতা ধরো ফর এক্সাম্পল 2015 সালে। এখন সেইটা চলতেছে 2020 সাল। স্টিল তুমি তোমার বন্ধুর কাছে টাকা পাও 500 টাকা। ওকে, সেই 500 টাকা সে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত টাকা পরিশোধ করেনি। এখন তুমি তাকে একটা অফার দিলে যে বন্ধু, তোমার কাছ থেকে তুমি যদি আমাকে এই 2020 সালের মধ্যে টাকাটা পরিশোধ করে দাও, তাহলে তুমি আমাকে 300 টাকা দিলেই হবে, তোমাকে 200 টাকা দেওয়া লাগবে না। তাহলে যখন আমি আমার বন্ধুর কাছে টাকা পাই, তখন সেই টাকা নেওয়ার জন্য বা দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার জন্য আমি কিন্তু এখন 300 টাকা নিচ্ছি, মানে 200 টাকা ছাড় দিচ্ছি। তাহলে এই যে 200 টাকা ছাড় দিচ্ছি, এটাকে বলা হচ্ছে নগদ বাট্টা। ওকে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই বলতে পারি যে পণ্য যখন ক্রয় বিক্রয় করতে যাব, আমরা পণ্য ক্রয় বিক্রয় করতে যে ছাড়টা আমরা পাবো বিক্রেতার কাছ থেকে, সেটাকে আমরা বলবো কারবারি বাট্টা। এবং আমি আমার দেনাদারের কাছ থেকে যখন টাকা আদায় করব, দেনাদারের কাছ থেকে টাকা আদায় করার সময় আমি তাকে কিছু টাকা ছাড় দিচ্ছি। তাহলে দেনাদারের কাছ থেকে যখন টাকা আদায়ের সময় কিছু ছাড় দিব, সেই ছাড়টাকে বা সেই বাট্টাটাকে কিন্তু আমরা বলার চেষ্টা করব নগদ বাট্টা। তাহলে আমরা এখন দেখার চেষ্টা করব যে কারবারি বাট্টা কি আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি। অ্যান্সার হচ্ছে না, আমরা কারবারি বাট্টা কোনো হিসাবের বইতে লিপিবদ্ধ করি না। যেমন এই বইটাকে যদি আমি একটা সম্পদ ধরি, তাহলে আমরা বলতে পারি যে এই 500 টাকার বইটা আমি যখন 300 টাকায় কিনবো, তখন কিন্তু আমি জাবেদা দাখিলা দেই যে বই হিসাব ডেবিট কত টাকা, 300 টাকা। এবং এখানে বলা হচ্ছে নগদান হিসাব হচ্ছে ক্রেডিট হচ্ছে 300 টাকা। তাহলে কিন্তু আমি এই কারবারি বাট্টা হিসাবের বইতে আমি দেখাচ্ছি না, কিন্তু এই কারবারি বাট্টা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। 500 টাকা থেকে কিন্তু আমি 200 টাকা বাদ দেওয়ার পরপরই কিন্তু আমি এখানে দেখাচ্ছি যে আমার বাট্টা বা কারবারি বাট্টা 200 টাকা বাদ দেওয়ার পরে আমার মূল্য হয়েছে 300 টাকা। আমি সেই 300 টাকাকে লিপিবদ্ধ করছি, কিন্তু কারবারি বাট্টা শব্দটা কিন্তু কোথাও আমি ব্যবহার করছি না। তাহলে কিন্তু আমি খুব সহজেই বলে ফেলতে পারি যে কারবারি বাট্টা হিসাবের বইতে কি লিপিবদ্ধ হয়? অ্যান্সার হচ্ছে না, হিসাবের বইতে কারবারি বাট্টা কখনোই আমরা লিপিবদ্ধ করি না।
তাহলে এইভাবেই কিন্তু আমরা কারবারি বাট্টা রিলেটেড আলোচনা করতে পারি। তারপর বলা হচ্ছে এখানে যে বন্ধুর কাছ থেকে পাওনা 500 টাকা, কিন্তু তার কাছ থেকে আদায় করার জন্য আমি কিন্তু এখন নিচ্ছি 300 টাকা। তার মানে তাকে যে 200 টাকা ছাড় দিলাম, তখন কিন্তু সেই ছাড়টা আমি নগদ বাট্টা বলছি। তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় নগদ বাট্টা কি হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়, আমরা বলবো হ্যাঁ, নগদ বাট্টা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। তাহলে আমার বন্ধুর কাছ থেকে যখন আমি 500 টাকা পাই, তখন কিন্তু সে হয়ে যাচ্ছে আমার দেনাদার। তখন সে যদি আমাকে 300 টাকা দিয়ে দেয়, তখন কিন্তু আমি লিখব যে নগদান হচ্ছে ডেবিট 300 টাকা। তারপরে যদি সে আমাকে জিজ্ঞেস করে যে আমি যে বাট্টা পেয়েছি সেই বাট্টার পরিমাণ কত, তখন কিন্তু আমি বলবো যে আমি তাকে বাট্টা প্রদান করেছি। তাহলে বাট্টা প্রদান আমরা এখানে লিখছি বাট্টা প্রদান হচ্ছে ডেবিট, মানে এটা আমার একটা খরচ হয়ে গেল 200 টাকা। এবং আমার বন্ধু যে দেনাদার ছিল, সেই দেনাদারকে কিন্তু আমরা আগে ডেবিট করতাম সম্পত্তি হিসাবে, এখন সেটাকে ক্রেডিট করে দিচ্ছি 500 টাকা। তাহলে আমরা কিন্তু এইখানে বাট্টা প্রদান যে জিনিসটা দেখাচ্ছি, এটাকে কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমার নগদ বাট্টা। তাহলে কি নগদ বাট্টা আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করে দেখানোর চেষ্টা করি? অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ, আমরা নগদ বাট্টাকে হিসাবের বইতে দেখানোর চেষ্টা করি। তাহলে এই বাট্টা রিলেটেড আলোচনায় কিন্তু আমরা আরও কিছু আলোচনা নিয়ে আসতে পারি। সেটা হচ্ছে যে এইখানে এরকম থাকতে পারে যে ক্রেডিট টার্মস থাকতে পারে। আমরা কিন্তু ক্রেডিট টার্মস জানি। ক্রেডিট টার্ম কীরকম থাকতে পারে? 2/n আমরা কিন্তু বলতে পারি যে 2/n 2/10 বলি আমরা। ফর এক্সাম্পল 2/10 এখানে আমরা বলি n 30। ওকে, তার মানে এই যে ক্রেডিট একটা টার্ম বলছি আমরা, এই ক্রেডিট টার্মটা কিন্তু একটা জিনিস ডিফাইন করছে, এটাকে আমরা বলি ক্রেডিট টার্ম। ওকে, এইখানে কিন্তু আমার বাট্টা পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই বাট্টা পাওয়ার সম্ভাবনাটা কীরকম? যদি আমি টাকাটা 10 দিনের মধ্যে পরিশোধ করি, তাহলে কিন্তু আমি 2% বাট্টা পাবো, এবং টাকাটা অবশ্যই আমাকে নেট 30 দিন বা 30 দিনের মধ্যে কিন্তু পরিশোধ করে দিতে হবে। তাহলে এই ধরনের বাট্টাকে কিন্তু আমরা বলবো নগদ বাট্টা। কি বলবো আমরা? নগদ বাট্টার টার্ম। ওকে, তাহলে এই ধরনের ক্রেডিট টার্ম কিসের বাট্টার সাথে রিলেটেড? আমরা বলবো নগদ বাট্টার সাথে রিলেটেড। তার মানে 2 দিনের মধ্যে যদি পরিশোধ করি, 10 দিনের মধ্যে যদি আমি পরিশোধ করি, তাহলে কিন্তু আমি 2% বাট্টা পাচ্ছি, আর অবশ্যই আমাকে 30 দিনের মধ্যে পরিশোধ করে দিতে হবে। তাহলে এই ধরনের ক্রেডিট টার্মগুলোও কিন্তু আমরা মাথায় রাখবো। তাহলে যদি আমাকে এরকম প্রশ্ন করা হয়ে থাকে যে আমরা 5টা পণ্য 1000 টাকা করে ক্রয় করলাম, তাহলে 5টা পণ্যের মূল্য দাঁড়াই তো আমার 5000 টাকা। আমরা এখানে কিন্তু 5000 লিখতাম। এখন বলা হয়েছে যে এখানে কারবারি বাট্টা হচ্ছে 25%। কারবারি বাট্টা যদি হয় 25%, তখন কিন্তু আমরা এইখানটাতে এই 5000-এর 25% কিন্তু আমরা বাদ দিয়ে দেওয়ার ট্রাই করব। তাহলে আমরা যদি বলি 5000 টাকার 25% হচ্ছে 1250 টাকা, আমরা বাদ দিব কারবারি বাট্টা। তারপরে যদি বলা হয় নগদ বাট্টা 10%, তখন কিন্তু আমরা এখান থেকে 1250 টাকা বাদ দেওয়ার পরে যে টাকাটা বের হবে সেটা থেকে 10% আমরা বাদ দিব। তারপরে নগদ বাট্টা বাদ দেওয়ার পরে কিন্তু আমরা বলবো যে আমাদের এত টাকা দিতে হবে। তাহলে এই ধরনের ম্যাথমেটিক্যাল ইস্যুস আসতে পারে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে আমরা খুব সহজেই কিন্তু বুঝতে পারছি যে এখানে বাট্টা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কারবারি বাট্টা, আর একটা হচ্ছে নগদ বাট্টা। কারবারি বাট্টা আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করব না, শুধুমাত্র বাদ দিয়ে দেখানোর চেষ্টা করব, এবং নগদ বাট্টা কিন্তু আমরা হিসাবের বইতে বাট্টা প্রদান বা বাট্টা প্রাপ্তি হিসেবে লিপিবদ্ধ করে দেখানোর চেষ্টা করব। আবার যদি আমাদেরকে প্রশ্ন করা হয় এখানটাতে যে আমরা
এই ক্রেডিট টার্ম কোন বার্তার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, তখন কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে এই ক্রেডিট টার্ম আমরা কিন্তু নগদ বার্তার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তাহলে এখানে কিন্তু আমরা সেই জিনিসগুলোই আমরা মানে আনার চেষ্টা করেছি যেগুলো নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম। এখানে বলা হচ্ছে নগদ বার্তা। ধরে নিলাম আমরা বন্ধুকে ধার দিয়েছিলাম 1000 টাকা, সেই টাকা তাড়াতাড়ি ফেরত পাওয়ার জন্য আমি এখন নিচ্ছি 800 টাকা। তাহলে এখানে আমার বার্তা প্রদান করলাম হচ্ছে 200 টাকা। 200 টাকা নগদ বার্তা প্রদান করলাম আমি। ওকে, 200 টাকা প্রদান করলাম অ্যাজ এ বার্তা। ওকে, তাহলে এই বার্তা কিন্তু হিসাবের বইতে আমরা লিপিবদ্ধ করব। কিন্তু কারবারি বার্তা, যেখানে আমরা বলছি 1000 টাকা দামের বই 35% বার্তায় আমরা কিন্তু নীলক্ষেত থেকে কিনলাম 650 টাকায়। তার মানে বলা হচ্ছে 1000 টাকার বই বা 1000 টাকার পণ্য যখন আমি 650 টাকায় কিনছি, এটা কিন্তু ক্রয় বিক্রয় করার সময়কার বার্তা, যেখানে এই বার্তাকে বলা হচ্ছে কারবারি বার্তা। তাহলে কারবারি বার্তা কিন্তু আমরা হিসাবের বইতে লিখি না, জাস্ট শুধুমাত্র বাদ দিয়ে দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা দেখলাম যে দুই প্রকার বার্তা আছে, একটা হচ্ছে নগদ বার্তা আর একটা হচ্ছে কারবারি বার্তা। কারবারি বার্তা আমরা হিসাবের বইতে লিপিবদ্ধ করি না, যা সিম্পলি আমরা বাদ দিয়ে দেখানোর চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে এখানে কিছু কোয়েশ্চেন দেখার চেষ্টা করব। প্রথম কোয়েশ্চেন যেটা দেখছি আমরা, সেখানে বলা হচ্ছে যে নিম্নের কোন বার্তা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। আমরা কিন্তু অপশন দেখার আগেই কিন্তু খুব সহজে বলে দিতে পারি যে এখানে আমরা নগদ বার্তার কথা বলছি। ওকে, তাহলে এখানে কিন্তু বলা হচ্ছে যে নগদ বার্তা। এখানে নগদ বার্তা কিন্তু হবে আমার অ্যান্সার, কারণ নগদ বার্তা হিসাবের বইতে লিপিবদ্ধ করা হয়। পরিমাণ বার্তা আর ব্যবসায়িক বার্তা দুইটা কিন্তু সেম জিনিস। ওকে, তারপরে আমরা যে কোয়েশ্চেনটা দেখার চেষ্টা করব, সেখানে কিন্তু একটা ম্যাথমেটিক্যাল ইস্যুস চলে আসছে আমাদের কাছে। আমরা কিন্তু এখানে দেখতে পারি যে বলা হচ্ছে যে একটি ক্রয় চালানে প্রতিটি 800 টাকার 5টি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে, যাতে শতকরা 25 টাকা হারে কারবারি বার্তা ও শতকরা 5 টাকা হারে নগদ বার্তা রয়েছে। যদি ধারে সময়কালের মধ্যে পরিশোধিত হয়, তাহলে তোমার চেকটি মোট কত টাকার হবে। তার মানে আমার কাছে জানতে চাওয়া হয়েছে এই পণ্যটা ক্রয় বাবদ বার্তা টাট্টা দেওয়ার পরে আমরা কত টাকা নগদ প্রদান করব। তাহলে আমরা একটু এখানে ক্যালকুলেট করে নেওয়ার চেষ্টা করব, যেটা কিনা ক্যালকুলেটর ছাড়াই আমরা খুব সহজে করে ফেলতে পারবো। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমাদের রিটেনের জন্য চলে আসতে পারে। তাহলে আমরা দেখছি 800 টাকার পণ্য 5টা, তাহলে কিন্তু আমরা বলতে পারি 5 আর 8 গুণ করলে হয় 40। আমরা কিন্তু তার সাথে কিন্তু বলে দিতে পারি যে এখানে 4000 টাকার পণ্য ক্রয় করা হয়। 4000 টাকার পণ্য থেকে যদি 25% কারবারি বার্তা বাদ দেওয়া হয়, তাহলে কিন্তু 1000 টাকা বাদ দিতে হবে। তাহলে আমরা কিন্তু জানি 25% মানে 4 ভাগের 1 ভাগ, আর 4000 টাকার 25% মানে হচ্ছে 1000 টাকা। ওকে, তাহলে কিন্তু আমরা 1000 টাকা বাদ দিয়ে দিচ্ছি। তাহলে 1000 টাকা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এখানে আমার কাছে থাকছে 3000 টাকা। তাহলে এই 3000 টাকা কারবারি বার্তা বাদ দেওয়ার পরে আমার কাছে থাকছে। তারপর বলা হচ্ছে শতকরা 5 টাকা হারে নগদ বার্তা রয়েছে। তার মানে যদি ঠিক সময়কালের মধ্যে পরিশোধ করতে পারি, তাহলে আমি নগদ 5% বার্তা পাবো। তাহলে এখানে কিন্তু বলা হয়েছে যে ধরো যদি ধারে ক্রয়ের সময়কালের মধ্যে পরিশোধিত হয়, তার মানে নগদ বার্তা পাওয়ার সময়কালের মধ্যে পরিশোধ করা হয়েছে, তাহলে কত হবে। তাহলে নগদ বার্তা পাওয়ার সময়ের মধ্যে যদি পরিশোধিত হয়, তাহলে আমরা 5% নগদ বার্তা পাবো। তাহলে 5% যদি বলি, তাহলে 300 টাকার 5% হচ্ছে 150 টাকা। তাহলে কিন্তু আমার এখানে চলে আসতেছে 2850 টাকা আমার দিতে হবে, বা চেকটা আমার কত টাকার চেক হবে, 2850 টাকার চেক হবে। আমরা কিন্তু এখানে অঙ্কটা করলাম, তারপরে কিন্তু আমরা খুব সহজে এখানে অ্যান্সার বলে দিতে পারি যে 2850 টাকা, বা আমাদের অ্যান্সার হবে এখানে এ। আমরা এইভাবে কিন্তু খুব সহজেই বার্তা থেকে ম্যাথমেটিক্যাল প্রবলেমসগুলো সলভ করে ফেলতে পারি। বার্তা থেকে আমরা আরও কিছু কোয়েশ্চেন্স দেখতে পারি। এখানে বলা হয়েছে যে 3 নম্বর কোয়েশ্চেনে বলা হয়েছে যে একটি ক্রয় চালানে 5টি পণ্য প্রতিটি 40 টাকা দরে অন্তর্ভুক্ত রয়েছে,
যাতে শতকরা 25 টাকা হারে বাণিজ্যিক বাট্টা ও 5% হারে নগদ বাট্টা পাওয়া যাবে। ওকে, বলা হচ্ছে যে যদি ধার সময়কালের মধ্যে পরিশোধিত হয় তাহলে তোমার চেকটি কত টাকার হবে। তার মানে বলা হচ্ছে যে ধার সময়কালের মধ্যে বলতে এই ব্যাপারটা মনে রাখতে হবে, ধার সময়কালের মধ্যে পরিশোধিত শব্দটা যদি বলে দেওয়া থাকে বা এই ধরনের কথা যদি বলে দেওয়া থাকে, তার মানে ধরে নিতে হবে যে আমি নগদ বাট্টা পাবো। ওকে, নগদ বাট্টা পাবো। তাহলে নগদ বাট্টা যদি আমি পাই তাহলে আমরা এখানে ক্যালকুলেট করার চেষ্টা করি। প্রতিটা পণ্য 5টা পণ্য 40 টাকা করে, তাহলে আমরা বলবো এখানে 2000 টাকা। ওকে, 2000 টাকা হচ্ছে যে আমার 2000 টাকা হচ্ছে যে 5 × 400। ওকে, এই জন্য হয়েছে 2000 টাকা। তাহলে এই 2000 টাকা থেকে প্রথমে 25% বাট্টা আমি বাদ দিব, কারবারি বাট্টা। আমরা বলবো এখানে কারবারি বাট্টা। ওকে, কারবারি বাট্টা হচ্ছে 25%, যেই 25% মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ। 2000 টাকার 4 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 500 টাকা। তাহলে আমরা 500 টাকা বাদ দিচ্ছি, থাকতেছে 1500 টাকা। বলা হচ্ছে যে আমি নগদ বাট্টা পাবো, তার মানে আমি ধারে সময়কালের মধ্যে পরিশোধ করেছি, এজন্য আমি নগদ বাট্টা পাবো 5%। তাহলে আমরা কিন্তু খুব সহজেই এটার 5% বের করতে পারি। 1500 টাকার 5% বের করার সহজ উপায় হচ্ছে আমরা কিন্তু 1500 টাকা থেকে একটা শূন্য বাদ দিয়ে দিব, তাহলে হবে 10%। তাহলে আমরা কিন্তু 10% যদি হয় 150, 5% হবে তার অর্ধেক, তার মানে 75 টাকা। তাহলে আমরা বলবো 5% হচ্ছে 75 টাকা। তাহলে আমরা নগদ বাট্টা বাদ দিচ্ছি, নগদ বাট্টা হচ্ছে বাদ দিচ্ছি 5%। তাহলে 5% হচ্ছে আমার 75 টাকা। তাহলে যদি বাদ দেই তাহলে কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি আমার অ্যান্সার হবে 1425 টাকা। আমরা এবার অ্যান্সার খোঁজার ট্রাই করব। এখানে হচ্ছে 1425 টাকা। তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা প্রবলেমসগুলো সলভ করে ফেলতে পারি। আমরা আরও কিছু প্রবলেম দেখার চেষ্টা করব। এখানে বলা হচ্ছে যে নগদ বাট্টা কি বা নগদ বাট্টা কোথায় লিপিবদ্ধ করা হয় বা কোথায় লিপিবদ্ধ করা হয় না। আমরা এখানে প্রথম অপশন দেখতে পাচ্ছি বিক্রয় বইতে লিপিবদ্ধ হয়। আচ্ছা, বিক্রয় বইতে কিন্তু আমরা কি লিপিবদ্ধ করি সেটা আগে আমাদের জানতে হবে। বিক্রয় বইতে কিন্তু আমরা ধারে বিক্রয় লিপিবদ্ধ করি। ওকে, ধারে বিক্রয়, আমরা বিক্রয় বইতে ধারে বিক্রয় লিপিবদ্ধ করি এবং ধারে যখন আমরা বিক্রয় করব তখন কিন্তু নগদ বাট্টার প্রশ্নই আসে না। তার মানে যখন আমরা পণ্য ক্রয় বিক্রয় করব তখন যে বাট্টার উদ্ভব হবে সেই বাট্টাকে আমরা বলার চেষ্টা করব কারবারি বাট্টা। তাহলে বিক্রয় বইতে কিন্তু আমরা কারবারি বাট্টা বা নগদ বাট্টা লিপিবদ্ধ করার কোনো সুযোগ নাই, যেহেতু এখানে লিপিবদ্ধ করা হয় শুধুমাত্র ধারে বিক্রয়। তাহলে আমরা বলবো নগদ বাট্টা বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না, নগদ বাট্টা বিক্রয় বইতে লিপিবদ্ধ হয় না। তাহলে এইটা হবে আমাদের অ্যান্সার। তারপরে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার কোয়েশ্চেন। এখানে বলা হচ্ছে যে শরীফের নিকট প্রাপ্য হিসাবের 10% বা 1000 টাকা তাকে মৌকুফ করা হলো, এর হিসাব কোনটি? আমরা দেখছি যে তার কাছে আমি পেতাম শরীফের নিকট 1000 টাকা, আমি তাকে মাফ করলাম। তাহলে শরীফ কিন্তু আমার দেনাদার। ওকে, শরীফ কিন্তু আমার দেনাদার, যার কাছে আমি আগে টাকা পেতাম। এখন তার কাছ থেকে আমি দ্রুত টাকা নেওয়ার জন্য বা পাওনা দেনা নিষ্পত্তির জন্য আমরা কিন্তু তার কাছ থেকে 1000 টাকা কম নিচ্ছি। তাহলে এই যে 1000 টাকা কম নিচ্ছি এটাকে কিন্তু বলা হচ্ছে নগদ বাট্টা। ওকে, তাহলে এটাকে বলা হচ্ছে নগদ বাট্টা। আমরা কিন্তু খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারবো যে এটাকে বলা হয় নগদ বাট্টা। তারপরে আমরা যে কোয়েশ্চেন দেখার চেষ্টা করব, এখানে কিন্তু আমরা ক্রেডিট টার্ম নিয়ে আসার চেষ্টা করেছি। ক্রেডিট টার্ম এখানটাতে আমরা দেখানোর চেষ্টা করেছি। বলা হয়েছে একটি ব্যবসায় প্রতিষ্ঠান 2/10 N/30 শর্তে 6000 টাকার পণ্য ক্রয় করে। বলা হচ্ছে 1000 টাকার পণ্য ফেরত দেওয়া হয় এবং বাকি টাকা বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করা হয়। তাহলে বাট্টার পরিমাণ টাকায় কত? আমরা কিন্তু দেখার চেষ্টা করব যে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করে তাহলে বাট্টা পাবে 2%। ওকে, তারপর বলা হচ্ছে যে N30 মানে 30 দিনের মধ্যে অবশ্যই তাকে টাকাটা পরিশোধ করতে
হবে। বলা হচ্ছে ৬,০০০ টাকার পণ্য ক্রয় করে। তাহলে আমরা যদি এখানে বলি যে ৬,০০০ টাকার পণ্য সে ক্রয় করছে এবং ১,০০০ টাকার পণ্য সে ফেরত দিয়ে দিচ্ছে, তাহলে কিন্তু তার নেট ক্রয় থাকছে ৫,০০০ টাকার পণ্য। এবং বলা হচ্ছে যে সে ধারে সময়কালের মধ্যে বা বাট্টাকালীন সময়ের মধ্যে পরিশোধ করে। তাহলে বাট্টা পাবে কয় পার্সেন্ট? আমরা বলবো 2% বাট্টা পাবে। এখান থেকে আমরা দেখলাম যে 2% নগদ বাট্টা পাবে। তাহলে এইখান থেকে আমরা 2% বের করব কিভাবে? ৫,০০০ টাকা থেকে যখন আমরা একটা শূন্য বাদ দিব তখন কিন্তু সেটাকে বলছি 10%। যখন দুইটা শূন্য বাদ দিব তখন সেটা হয়ে যাবে 1%। তাহলে 1% যদি হয় 50 টাকা, 1% যদি হয় 50 টাকা, তাহলে নিশ্চয়ই 2% কত হবে? 100 টাকা। তাহলে আমার কাছে কিন্তু জানতে চাওয়া হয়েছে যে বাট্টার পরিমাণ কত বা টাকায় তার পরিমাণ কত। তখন কিন্তু আমরা খুব সহজেই বলে দিতে পারবো যে বাট্টার পরিমাণ টাকায় হচ্ছে 100 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হবে এখানে বি। আমরা পরবর্তী যদি প্রবলেমটায় যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এখানে বলা হচ্ছে যে 750 টাকার পণ্য 2/10 মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা পাওয়া যাবে এবং N30 শর্তে জুন মাসের 13 তারিখে বাকিতে বিক্রয় করা হয়েছে। তার মানে বাকিতে বিক্রি করা হয়েছে। বলা হচ্ছে জুনের 16 তারিখে 50 টাকার পণ্য ফেরত আসে, জুনের পাওনা প্রাপ্তি সাপেক্ষে কত টাকা প্রাপ্ত হয়েছে। তাহলে আমি যদি 750 টাকার একটা পণ্য বিক্রি করি তাহলে এখান থেকে ফেরত চলে আসলো 50 টাকা, তাহলে থাকলো কত টাকা? আমরা বলবো 700 টাকা আমার কাছে থাকলো। তারপর বলা হচ্ছে যে 10 দিনের মধ্যে যদি পরিশোধ করা হইতো বা পাওনা আদায় করা হতো তাহলে কিন্তু 2% বাট্টা দিতে হতো আমাকে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে 13 তারিখ থেকে শুরু করে এখানে জুনের কি বলে যে জুনের 15 তারিখ পণ্য ফেরত আসে এবং পাওনা সাপেক্ষে হচ্ছে যে মানে পাওনা সাপেক্ষে কত টাকা প্রাপ্ত হয়েছে। তাহলে এইখানটাতে কিন্তু আমরা ধরে নিব যে বাট্টা পাওয়া গিয়েছে। ওকে, এখানটাতে ধরে নিব যে বাট্টা পাওয়া গিয়েছে। তাহলে 700 টাকার উপর যদি আমি বাট্টা আমরা দিয়েছি, যদি আমরা 700 টাকার উপর 2% বাট্টা দিতাম তাহলে কিন্তু হতো 140 টাকা। ওকে 14 টাকা। আমরা কিন্তু বলতাম যে 700 টাকার 2% যদি আমরা করার চেষ্টা করতাম তাহলে হচ্ছে 14 টাকা। তাহলে এই 14 টাকা যদি আমি 700 টাকা থেকে বাদ দিই তাহলে কিন্তু আমার 686 টাকা পাওনা হয়। তার মানে আমি 750 টাকা থেকে ফেরত বাদ দিলাম, দেওয়ার পরে যে টাকাটা থাকতেছে সেটার উপর নগদ বাট্টা প্রদান করব। যেহেতু আমি পণ্য বিক্রয় করছি, বিক্রয় করার ক্ষেত্রে কিন্তু আমাকে বাট্টা প্রদান করতে হবে। তাহলে আমি বাট্টা প্রদান করছি। তাহলে এখানে আমার বাট্টা হচ্ছে 2% 14 টাকা, তার মানে আমি টাকা পাবো হচ্ছে 686 টাকা। তাহলে এখানে আমার অ্যান্সার হবে 686। তাহলে এইভাবে কিন্তু খুব সহজেই আমরা বাট্টা থেকে কারবারি বাট্টা এবং নগদ বাট্টা নিয়ে আমরা ডিল করে ফেলতে পারি। আমাদের কাছে যদি জানতে চায় যে কত টাকা প্রদান করতে হবে আমরা কিন্তু সেটা বলে দিতে পারবো। আমাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় কারবারি বাট্টার পরিমাণ কত আমরা কিন্তু সেটারও অ্যান্সার দিতে পারবো। এবং যদি আমাদেরকে প্রশ্ন করা হয় যে নগদ বাট্টার পরিমাণ কত তাহলেও কিন্তু খুব সহজেই আমরা প্রশ্ন অ্যান্সার দিয়ে দিতে পারবো। তারপরে এর সাথে সাথে কিন্তু আমরা এখান থেকে রিটেনেও কোনো কোয়েশ্চেন পেতে পারি যে এই ধরনের প্রবলেম থাকবে যে 5টা পণ্য 400 করে বিক্রয় করা হলো বা ক্রয় করা হলো, সেখানে কারবারি বাট্টা ছিল 25%, নগদ বাট্টা ছিল 5%, তাহলে কত টাকা প্রদান করতে হবে বা কত টাকা নগদ বাট্টা প্রদান করতে হবে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা ডিল করে ফেলতে পারি। এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেওয়া মিল। আমরা আমাদের আজকের ক্লাসের এই লাস্ট টপিকে রেওয়া মিল নিয়ে ইনডেপথ আলোচনা করার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করব রেওয়া মিল থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কী কী থিওরি এবং কী কী ম্যাথমেটিক্যাল বা নিউমেরিক্যাল কোয়েশ্চেন আসতে পারে। বলা হচ্ছে যে রেওয়া মিল খতিয়ানের সকল হিসাবের জের সংবলিত একটি তালিকা মাত্র। ওকে, তার মানে খতিয়ানের যতগুলো জের আছে সবগুলোকে কিন্তু আমরা তালিকা আকারে রেওয়া মিলে প্রকাশ করি। ফর এক্সাম্পল রেওয়া মিলে কিন্তু আমাদের এখানে সিরিয়াল নাম্বার থাকে একটা, এই পাশটাতে একটা সিরিয়াল নাম্বার থাকে, ক্রমিক নং যেটাকে আমরা বলি ক্রমিক নং, তারপরে এখানে কিন্তু আমরা হিসাবের নাম দিয়ে থাকি,
হিসাবের নাম। তারপরে আমরা এই ডান পাশটাতে কিন্তু টাকার পরিমাণ লিখে থাকি, একটা হচ্ছে ডেবিট টাকা আর একটা হচ্ছে ক্রেডিট টাকা। ওকে, তাহলে এই ছিল কিন্তু রেওয়া মিলের ঘর। ওকে, এখানে আমরা লিখে থাকি যে 1 নাম্বার দিয়ে নগদান হিসাবের জের, নগদান হিসাব, তারপর হতে পারে বেতন হিসাব। এই ধরনের প্রতিটা খতিয়ানের জের কিন্তু আমরা ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে বসানোর চেষ্টা করি। এবং এখানে বলা হচ্ছে যে সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয় সংক্রান্ত সকল প্রকার হিসাব রেওয়া মিলে অন্তর্ভুক্ত করা হয়। হ্যাঁ, আমরা সকল প্রকার হিসাব রেওয়া মিলে অন্তর্ভুক্ত করে থাকি। তারপর এখানে বলা হচ্ছে রেওয়া মিলের মাধ্যমে ডেবিট ক্রেডিটের গাণিতিক সমতা প্রমাণ করা যায়। হ্যাঁ, এখানে যদি ডেবিট পাশে আমরা দেখি যে 100 টাকা হয়েছে, তাহলে কিন্তু আমরা এক্সপেক্ট করি যে ক্রেডিট পাশেও 100 টাকা হবে। যদি ক্রেডিট পাশে 100 টাকা না হয়, তখন কিন্তু আমরা ধরে নিই যে আমাদের হিসাবে ভুল রয়েছে। তারপর বলা হচ্ছে তথ্য সরবরাহের মাধ্যম হিসেবে ব্যবহৃত আর্থিক বিবরণীসমূহ প্রস্তুতকরণে রেওয়া মিল সাহায্য করে। আমরা যখন আর্থিক বিবরণীগুলো করে থাকি, ইনকাম স্টেটমেন্ট বা আয় ব্যয় বিবরণী, ব্যালেন্স শিট বা বিএস, এগুলো যখন আমরা প্রস্তুত করে থাকি, তখন কিন্তু খুব সহজেই আমরা বলতে পারি বেতনটা আমার আয় ব্যয় বিবরণীতে যাবে এবং নগদান হিসাবটা আমার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। তাহলে এই রেওয়া মিল থেকে কিন্তু আমরা খুব সহজেই আর্থিক বিবরণীসমূহগুলো প্রস্তুত করে ফেলতে পারি। তারপর বলা হচ্ছে রেওয়া মিলের মাধ্যমে হিসাব নিকাশের কিছু কিছু ভুল ত্রুটি উদ্ঘাটন করা যায়। তাহলে কিন্তু আমরা বলতে পারি এখানে যে খুব সহজেই যে রেওয়া মিলের মাধ্যমে ভুল ত্রুটি উদ্ঘাটন করা যায়। তার মানে যদি ডেবিট পাশে 100 টাকা হয় এবং ক্রেডিট পাশে 50 টাকা হয়, তখন কিন্তু আমরা বুঝে ফেলি যে একটা ছোট্ট ভুল হয়েছে। আমরা কিন্তু তখন সেই ভুলটাকে খুঁজে বের করার চেষ্টা করি বা উদ্ঘাটন করার চেষ্টা করি। এই ছিল রেওয়া মিলের কথাবার্তা। আমরা কিন্তু রেওয়া মিলে কিছু ভুল করে ফেলি। তার মানে আমরা রেওয়া মিলের সীমাবদ্ধতা এখন দেখার চেষ্টা করব। আমরা রেওয়া মিলের সীমাবদ্ধতা দেখার জন্য আমরা কিন্তু প্রথমে একটা কনসেপ্ট বুঝে নেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে যে আমরা বলছি যে রেওয়া মিলের দুইটা পাশ, একটা হচ্ছে ডেবিট পাশ আরেকটা হচ্ছে ক্রেডিট পাশ। এই ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ কিন্তু আমরা সমান করতে চাই। ফর এক্সাম্পল, এই ডেবিট পাশ 100 টাকা হয়েছে এবং ক্রেডিট পাশও 100 টাকা হয়েছে। তার মানে এই না যে আমাদের রেওয়া মিলে কোনো ভুল নেই, তারপরেও আমাদের রেওয়া মিলে কিছু ভুল থাকতে পারে। ভুল থাকা সত্ত্বেও রেওয়া মিলের দুই পাশেই 100 টাকা 100 টাকা হয়ে যেতে পারে, বা রেওয়া মিলের ভুল থাকা সত্ত্বেও ডেবিট পাশ এবং ক্রেডিট পাশে সেম অ্যামাউন্টের টাকা হয়ে যেতে পারে। এই ধরনের ভুল হওয়া সত্ত্বেও যদি রেওয়া মিল মিলে যায়, এজন্য এটাকে বলা হচ্ছে রেওয়া মিলের সীমাবদ্ধতা। তাহলে আমরা প্রথমেই যে জিনিসটা দেখার চেষ্টা করব যে রেওয়া মিলের নীতিগত ভুল। মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় এবং মুনাফা জাতীয় ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় লিপিবদ্ধ করাই কিন্তু হচ্ছে নীতিগত ভুল। ফর এক্সাম্পল, আমি যদি এখানে লিখি যে ডেবিট পাশে যদি আমি বেতন লেখার জায়গায় আমি যদি লিখি বেতন, ডেবিট পাশে লিখি যদি 100 টাকা, এবং যদি আমি লিখি ফর এক্সাম্পল কোনো একটা সম্পত্তির মজুরি কিন্তু সম্পত্তি বাবদ ডেবিট করার কথা ছিল, কিন্তু আমরা বেতনটা কেটে দিচ্ছি। ফর এক্সাম্পল, এখানে একটা অন্য উদাহরণ দেওয়ার ট্রাই করি। আমরা বলছি যে সম্পত্তির সংস্থাপন খরচ 100 টাকা, তখন কিন্তু সেটাকে লেখার কথা ছিল সম্পত্তি নামে, কিন্তু আমি সম্পত্তি নামে লিখিনি, আমি কিন্তু সেটাকে লিখছি মজুরি নামে। ঠিক আছে, সংস্থাপনটাকে আমি কিন্তু লিখছি মজুরি নামে। তাহলে এই যে নামটা হওয়ার কথা ছিল সম্পত্তি, কিন্তু আমি লিখে ফেলছি মজুরি, তাহলে এটা কিন্তু একটা ভুল হয়ে গেল। এই ধরনের ভুল হওয়া সত্ত্বেও এখানে সম্পত্তি লিখলেও 100 টাকায় আমি ডেবিট পাশে বসাতাম, মজুরি লিখেও আমি 100 টাকায় ডেবিট পাশে বসাচ্ছি। 100 টাকা আলটিমেটলি বসছে, কিন্তু এখানে কিন্তু নীতিগত একটা ভুল হয়ে গিয়েছে। তার মানে মূলধন জাতীয় হিসাব হচ্ছে সম্পদ, এটার বদলে আমি লিখে ফেলছি মুনাফা জাতীয় হিসাব মজুরি, তাহলে কিন্তু আমার একটা ভুল হয়ে গেল। তাহলে এই ধরনের ভুলকে বলা হচ্ছে নীতিগত ভুল, এবং নীতিগত ভুলের ফলেও আমাদের কিন্তু রেওয়া মিল মিলে যাবে। এজন্য এটাকে বলা হচ্ছে রেওয়া মিলের প্রথম সীমাবদ্ধতা। তারপর বলা হচ্ছে বাদ পড়ার ভুল।
যদি কোনো লেনদেন হিসাব নিকাশের বইয়ের লিপিবদ্ধকরণ থেকে বাদ পড়ে যায় তখন কিন্তু এখানে বলা হচ্ছে লিপিবদ্ধকরণ থেকে সম্পূর্ণরূপে বাদ পড়ে যায় তবে তাকে কিন্তু বাদ পড়ার ভুল বলে। যেমন ধারে পণ্য ক্রয় 1000 টাকা, তাহলে এই ধারে পণ্য ক্রয় 1000 টাকাকে যদি আমি রেওয়া মিলে লিপিবদ্ধ করতে চাইতাম তখন কিন্তু আমাকে এরকমভাবে লিপিবদ্ধ করতে হইতো যে ক্রয় মানে একটা ব্যয়, তাহলে আমরা এখানে লিখতাম ক্রয় হিসাব 1000 টাকা এবং এখানে আমরা লেখার চেষ্টা করতাম যে প্রদেয় হিসাব এক ক্রেডিট পাশে 1000 টাকা। কিন্তু আমি কি করছি, আমি কিন্তু এই জায়গাটাতে পুরো ক্রয়টাকেই বাদ দিয়ে দিচ্ছি এবং পুরো প্রদেয় হিসাবটাকেই বাদ দিয়ে দিচ্ছি। তার মানে এই ডেবিট পাশ থেকে 1000 টাকা বাদ দিয়ে দিচ্ছি, ক্রেডিট পাশ থেকে 1000 টাকা বাদ দিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু রেওয়া মিল দুই পাশ মিলে যাবে। তাহলে এই ধরনের ভুলকে বলা হচ্ছে বাদ পড়ার ভুল। এই ধরনের ভুল হওয়া সত্ত্বেও রেওয়া মিল মিলে যাবে। তারপর বলা হচ্ছে খতিয়ান ভুক্তির ভুল। ধরলাম এখানে রহিম হিসাবে লেখা হবে, রহিম হিসেবে লেখার কথা ছিল 100 টাকা, ওকে, এখন এইখানে রহিমের জায়গায় হয়ে গেছে করিম, ওকে, তাহলে করিম এখানে নামের কারণে ডাজন্ট ম্যাটার, এখানে লেখার কথা ছিল রহিম, লিখে ফেলেছি করিম, তার মানে এই নামটা আমি ভুল করেছি কিন্তু 100 টাকা কিন্তু দুই পাশে সেম লিখেছি, তাহলে কিন্তু রেওয়া মিল মিলে যাবে। কিন্তু যদিও এখানে একটা ভুল হয়ে গেল, রহিমের নামের পরিবর্তে আমি করিমের নাম ব্যবহার করে ফেললাম, তাহলে এই ধরনের ভুলকে বলা হয় বেদাখিলার ভুল বা খতিয়ান ভুক্তির ভুল। তারপর বলা হচ্ছে উল্টো দাখিলা দেওয়ার ভুল হলো ওই ধরনের ভুল, এখানে বলা হচ্ছে উল্টো দাখিলা দেওয়ার ভুল হলো ওই ধরনের ভুল যেখানে কোনো লেনদেন লিপিবদ্ধ করার সময় যে হিসাব ডেবিট করা হবে তাকে করা হয় ক্রেডিট এবং যে হিসাব ক্রেডিট করা হবে তাকে করা হয় ডেবিট। তাহলে এটা কিন্তু আমরা খুব সহজেই ইমাজিন করতে পারি। ফর এক্সাম্পল, আমার বেতন হিসাব একটা ডেবিট হিসাব এবং আয় বা বিক্রয় হিসাব একটা ক্রেডিট হিসাব, কিন্তু আমি এখানে বেতনটাকে ফর এক্সাম্পল বেতন নগদে প্রদান করা হইল 100 টাকা, তাহলে বেতন হওয়া উচিত ছিল ডেবিট, কিন্তু বেতনকে আমি করে দিচ্ছি ক্রেডিট, আমি বেতনকে করে দিচ্ছি ক্রেডিট 100 টাকা এবং নগদানকে করার কথা ছিল ক্রেডিট, আমি কিন্তু নগদানকে করে দিচ্ছি ডেবিট 100 টাকা। তার মানে বেতনকে করার কথা ছিল ডেবিট, করে দিচ্ছি ক্রেডিট 100 টাকা, নগদানকে করার কথা ছিল ক্রেডিট, করে দিচ্ছি ডেবিট 100 টাকা। তাহলে এই ধরনের ভুলের ফলেও কিন্তু রেওয়া মিল দুই পাশে মিলে যাচ্ছে, তাহলে এই ধরনের ভুলকে বলা হচ্ছে উল্টো দাখিলার ভুল। তারপর বলা হচ্ছে পরিপূরক ভুল। এখানে বলা হচ্ছে যে একটি ভুলের দ্বারা অন্য একটি ভুলের পরিমাণ পূরণ হয়ে গেলে তাকে কিন্তু পরিপূরক ভুল বলে। এখানে কিন্তু উদাহরণ দিয়ে দেওয়া আছে, বলা হচ্ছে বেতন হিসাবের ডেবিট দিকে 500 টাকা কম লিখেছি আমি, তার মানে ডেবিট পাশে 500 টাকা কম লিখেছি এবং ক্রয় হিসাবের ডেবিট দিকে 500 টাকা বেশি লেখা হয়েছে। তার মানে একটা ডেবিটে আমি কম লিখেছিলাম, অন্য আরেকটা ডেবিটে বেশি লিখেছি, তার মানে হচ্ছে যে একটা ভুলের দ্বারা আরেকটা ভুল কিন্তু সংশোধন হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের ভুলকে কিন্তু আমরা পরিপূরক ভুল বলার চেষ্টা করব। প্রাথমিক লিখনের ভুল বলা হচ্ছে কোনো লেনদেন প্রাথমিকভাবে লিপিবদ্ধ করার সময় পরিমাণে ভুল হলে তাকে প্রাথমিক লিখনের ভুল। যেমন বলা হচ্ছে 50,000 টাকার পণ্য ধারে ক্রয় করে জাবেদাভুক্তকরণের সময় উভয় পক্ষে কিন্তু লেখা হচ্ছে 5,000 টাকা। তার মানে আমি যদি এরকম করি যে বেতন আর নগদান হিসাবের লেখার কথা ছিল টাকার অ্যামাউন্ট হচ্ছে যে 5,000 টাকা, আমি লিখছি 500 টাকা এবং ক্রেডিট পাশেও লিখছি 500 টাকা। তাহলে আমি যদি দুই পাশেই 500 করে লিখি তাহলে কিন্তু রেওয়া মিল মিলে যাবে এবং এই ভুল রেওয়া মিল ধরতে পারবে না। তাহলে এই ধরনের ভুলগুলোকে নীতিগত ভুল, বাদ পড়ার ভুল, বেদাখিলার ভুল, উল্টো দাখিলার ভুল, পরিপূরক ভুল এবং প্রাথমিক লিখনের ভুল, এই ভুলগুলো হওয়া সত্ত্বেও রেওয়া মিল কিন্তু মিলে যাবে। তার মানে এই সকল ভুলগুলো কিন্তু রেওয়া মিল ধরতে পারে না। তাহলে কিন্তু এই ধরনের ভুলগুলোকে আমরা বলবো রেওয়া মিলের সীমাবদ্ধতা। আমরা কিছু কোয়েশ্চেন দেখার চেষ্টা করছি। এখানে প্রথম যে কোয়েশ্চেন, এখানে বলা হচ্ছে আসবাবপত্র ক্রয় লিখে ফেলছি মালামাল ক্রয় হিসাবে ডেবিট করা। তার মানে
আসবাবপত্র ক্রয়কে পণ্য ক্রয় দেখাচ্ছি, মূলধন জাতীয় হিসাবকে মুনাফা জাতীয় হিসাবে দেখাচ্ছি, এটাকে বলবো আমরা নীতিগত ভুল। তাহলে খুব সহজেই আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাই। তারপর বলা হচ্ছে একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয় করে মাল ক্রয় হিসাবে লিপিবদ্ধ করেছে, এটা কোন ধরনের ভুল? তাহলে আসবাবপত্র ব্যবসায়ী কিন্তু আসবাবপত্র ক্রয় করলে সেটাকে পণ্য ক্রয় হিসেবেই লিপিবদ্ধ করবে। তাহলে এইটাকে কিন্তু আমরা বলতে পারি যে কোনো ভুল হয়নি। তাহলে আমরা বলবো যে এখানে কোনো ভুল হয়নি। অনিশ্চিত হিসাব নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব। রেওয়া মিলের ডেবিট আর ক্রেডিট পাস যদি না মিলে, তাহলে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট পাস যদি না মিলে, তাহলে যে জের দিয়ে মিলানো হয় সেই জেরকে কিন্তু আমরা বলি যে অনিশ্চিত হিসাব। তাহলে অনিশ্চিত হিসাবের জের বেশি বড় হলে ব্যালেন্স শিট প্রস্তুতের আগে তা খুঁজে বের করতে হবে। আমরা এখানে কিছু অনিশ্চিত হিসাব নিয়ে কথা বলার চেষ্টা করব। এখানে বলা হয়েছে যে এখানে আমরা দেখব যে কোনো একটা ডেবিট এবং ক্রেডিট পাশে রেওয়া মিলের ডেবিট পাশে বসার কথা ছিল 200 টাকা, ক্রেডিট পাশেও বসার কথা ছিল 200 টাকা। ডেবিট পাশে 200 টাকা বসিয়েছি, কিন্তু ক্রেডিট পাশে 200 টাকা আমি বসাইনি। তাহলে এক পাশে আমি বসাইনি, তাহলে আমার দুই পাশের পার্থক্য হবে 200 টাকা। ওকে, দুই পাশের পার্থক্য হবে 200 টাকা। তাহলে এই ধরনের পার্থক্য যদি আমাদের কাছে জানতে চাওয়া হয়, আমরা কিন্তু খুব সহজে অ্যান্সার করতে পারবো। আমরা আরও উদাহরণ দেখার চেষ্টা করছি। বলা হচ্ছে এখানে যে আমার ডেবিট পাশে থাকার কথা ছিল 200 টাকা এবং ক্রেডিট পাশে থাকার কথা ছিল 200 টাকা। আমি কি করেছি, আমি ডেবিট পাশে একবার 200 টাকা বসিয়েছি এবং আরেকবার 200 টাকা বসিয়েছি। তাহলে ক্রেডিট পাশে কিন্তু বসানো হয়নি। তাহলে এইখানে আমি ডেবিট পাশেই 200 400 টাকা বসিয়ে ফেলেছি, তার মানে দুই পাশের পার্থক্য হবে 400 টাকা। তাহলে এইভাবে কিন্তু আমরা পার্থক্য বের করতে পারি। আমরা দেখছি যে এখানে বলা হয়েছে যে ডেবিট পাশে আমি 200 টাকা বসিয়েছি এবং আমার ডেবিট পাশে 200 টাকা বসানো উচিত, ক্রেডিট পাশেও 200 টাকা বসানো উচিত, কিন্তু আমি ডেবিট পাশে 200 টাকা বসিয়েছি এবং ক্রেডিট পাশের টাকাটা ভুল করে ভুল পাশে ভুল অ্যামাউন্ট লিপিবদ্ধ হয়ে গিয়েছে। তাহলে ভুল পাশে আমরা মানে ক্রেডিট পাশের টাকাটা ডেবিট পাশে 200 টাকায় লিপিবদ্ধ না করে 2000 টাকায় লিপিবদ্ধ করে ফেলেছি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আগে 200 টাকা লিখেছি, এখন 2000 টাকা এক্সট্রা লিখেছি। তাহলে দুই পাশের পার্থক্য হবে 2200 টাকা। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আমাদের পার্থক্য বের করতে বলে আমরা কিন্তু বের করে ফেলতে পারবো। আমরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের এখানে আরও দেওয়া আছে ডেবিট পাশে হওয়ার কথা ছিল 200 টাকা, ক্রেডিট পাশে হওয়ার কথা ছিল 200 টাকা। তাহলে আমরা ডেবিট পাশে বসিয়েছি 200 টাকা, ক্রেডিট পাশে ভুল করে 2000 টাকা বসিয়ে ফেলেছি। এখন ক্রেডিট পাশে তো আমি বেশি বসায় ফেলছি 1800 টাকা, তার মানে দুই পাশের পার্থক্য হবে 1800 টাকা। তাহলে এইভাবে কিন্তু আমরা পার্থক্য বের করে ফেলতে পারবো যদি আমাদের কাছে এরকম ধরনের কোয়েশ্চেন আসে। বলা হয়েছে এখানে যে একটি হিসাবের জের 80 টাকা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে। তাহলে অন্যান্য সব কিছু ঠিক থাকলে দুই পাশের পার্থক্য কী হবে? আমরা যদি এরকম করি যে একটা হিসাবের জের ডেবিট পাশে বসানোর কথা ছিল 80 টাকা এবং ক্রেডিট পাশেও বসানোর কথা ছিল 80 টাকা, কিন্তু ক্রেডিট পাশেরটা না বসায় ভুল পাশে 80 টাকা বসায় ফেলছি। তাহলে দুই পাশের পার্থক্য কিন্তু হবে 160 টাকা। আমরা কিন্তু খুব সহজে বলে দিব অ্যান্সার হচ্ছে 160 টাকা। তারপরে আমরা যেটা দেখছি কোয়েশ্চেন, সেখানে বলা হয়েছে যে একটি হিসাবের 120 টাকা যা রেওয়া মিলের ভুল পাশে বসানো হয়েছে, অন্যান্য সব কিছু ঠিক থাকলে রেওয়া মিলের দুই পাশের পার্থক্য কত হবে? তাহলে আমরা এখানে এরকমভাবে করে নিব মনে মনে। ডেবিট ক্রেডিট আমরা দেখতে পাচ্ছি দুই পাশেই বসানোর কথা ছিল 120 এবং 120, কিন্তু আমরা ধরে নিলাম যে ক্রেডিট পাশে 120 বসানো হয় নাই, এটা ভুল করে ভুল পাশে 120 টাকা বসানো হয়েছে। তাহলে কিন্তু আমরা বলতে পারি দুই পাশের পার্থক্য হবে 240 টাকা। তাহলে আমরা এইভাবে বলবো যে আমাদের অ্যান্সার হচ্ছে 240 টাকা। তাহলে কিন্তু আমরা আমাদের আজকের ক্লাসে দেখার চেষ্টা করলাম কিভাবে আমরা নগদান বই নিয়ে ডিল করব ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে। তারপরে আমরা দেখার চেষ্টা করেছি কিভাবে আমরা কারবারি বাট্টা, নগদ বাট্টা এবং
আমরা এগুলো নিয়ে ডিল করার চেষ্টা করব এবং তারপরে আমরা ফাইনালি আমাদের আজকের ক্লাসে দেখার চেষ্টা করলাম রেওয়া মিল থেকে কী ধরনের কোয়েশ্চেন আমাদের ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের জন্য অনেক ইফেক্টিভ ছিল। তোমাদের সকলের সুস্থতা কামনায় আজকের ক্লাস এখানেই শেষ করছি।